যারা মডেলিং করে বেসিক্যালি তারা ভালো হয় না, একটা নেগেটিভ ভাইবস কিন্তু তখন ছিল, তখন এখন সব সময় আর কি। আমাকে আপন জুয়েলার্স থেকে আমার অফার আসে জুয়েলারির, তারপরে আরও অনেক আছে, জুই, নারকেল তেল, তখন আমার মাথায় অনেক বড় বড় চুল ছিল। হ্যাঁ, তো এগুলো অনেক ভালো ভালো অফার আমি পেয়েছি যেগুলো আমার আর করা হয়নি। ইনফ্লুয়েন্সারের রেট এক একজনের এক এক রকম, তবে মিনিমাম তারা 30,000 টাকা তারা চার্জ করে পার লাইফ। কারচুপির কাজটা হচ্ছে ভাই, এটা একটা মানে কাজের একটা নাম, মানে ডিজাইনের একটা নাম। ডিজাইনই তো দুই নাম্বার, চুপি চুপি কাজ, মানে চুপি চুপি এই জন্য বলতে হবে খুব সূক্ষ্ম সূক্ষ্ম কাজ। এখন তো দেখি যে মারা বালিশ চাপা দিয়েও সন্তান মারতেছে, এবং তার পাশে শুয়ে বয়ফ্রেন্ডের সঙ্গে অবৈধ কালাপ করতেছে। সো মার কাছে যে বাচ্চা সেফ নট দ্যাট। মানুষ চেষ্টা করে যতদিন পর্যন্ত ক্যামেরার সামনে থাকা যায়, মডেল বা অ্যাক্ট্রেস, কিন্তু আপনি মনে হলো একটু আগে আগে পেছনে গিয়ে ব্যবসা শুরু করলেন। জি, তাই না? জি। কি মনে করে বলেন তো? বেসিকলি ফার্স্ট থেকে শুরু করি, হ্যাঁ, প্রথম থেকেই শুরু করি। সেটা হচ্ছে যে প্রথমে আমি যখন ইন্টারমিডিয়েট পড়ি আইএসসিতে, তখন আমার পাশে একদম, আমি পল্লবীতে ছিলাম তখন, আমার পাশে আমার নেইবার ছিলেন হচ্ছে সুপ্রদীপ। তো দাদার সাথে আমার বড় আপার একটা রিলেশনশিপ, একটা ফ্যামিলি ফ্রেন্ড ছিল। তো পরে যাই হোক, দাদার গান তো আমরা মোটামুটি তখন খুবই হিট, দাদাও তো হিট, দাদা এখনো হিট এন্ড হট এবং এভারগ্রিন সে। হ্যাঁ, তো যাই হোক, পরে আপা বললেন যে ঠিক আছে, পরে দাদা বললেন যে শবনম কি একটা আমার গানের একটা শ্যুট করবে। আসলে কোনো চিন্তা ভাবনা না, জাস্ট আপা বললো যে ঠিক আছে, একটা শখ যেহেতু কর। পরে আমি আপা থাকলেন, দাদা থাকলেন, দাদার একটা গানের শ্যুট, এবং গানটা খুবই সুন্দর। আমি শ্যুটও করছি, আমার প্রথম শ্যুট, কিন্তু মনে হয়েছে যে অনেক দিন থেকে আমি করি এরকম একটা প্রফেশনাল, সবাই ভাবছিল যে প্রফেশনাল আমি। যাই হোক, মডেলটা হলাম গানের পিছনের একটা ব্যাক সাইডে একটা মডেল হলাম দাদার সাথে। দাদাই কিন্তু ছিলেন আমার মডেল, মানে দাদাও গানও গেছে, আবার উনি নিজে মডেলও ছিলেন। উনি তো কোকা-কোলার একসময় মডেল। হ্যাঁ হ্যাঁ, ওই সময়, হ্যাঁ ওইটার পর ওইটার 5-6 বছর পর। তো যাই হোক, পরে আবার দাদা বললেন যে আমি আরও করব কিনা। তো যেটা মনে হয়েছে কি, যে অনেকেই যেটা মনে করতেন তখন, যে মডেলিংটা আসলে একটা ভালো প্রফেশন না। হ্যাঁ, যারা মডেলিং করে বেসিক্যালি তারা ভালো হয় না, একটা নেগেটিভ ভাইবস কিন্তু তখন ছিল, তখন এখন সব সময় আর কি। এখন ওইটা একটা বাইন্ডিংস হয়ে গেল আমার, যে মডেলরা তো ভালো। ফ্যামিলি থেকে না আপনার নিজের মাথায় ঢুকলো? না না, এটা ফ্যামিলি থেকে। নিজের মাথায় যদি থাকতো তাহলে তো আমি করতামই না, আমার শখও কখনো হতো না। তো এইটা থেকে মনে হয়েছে যে না ঠিক আছে, সোসাইটিতে যেহেতু আমরা থাকি, যেহেতু সোসাইটি কখনো আমাদেরকে দেখে না, এটা ফ্যাক্ট, কিন্তু তারপরে যেটা মনে হয়েছে যে না থাক, বাদ দিয়ে দিই। এরপরে আমাকে আপন জুয়েলার্স থেকে আমার অফার আসে জুয়েলারির, তারপরে আরও অনেক আছে, জুই, নারকেল তেল, তখন আমার মাথায় অনেক বড় বড় চুল ছিল। হ্যাঁ, তো এগুলো অনেক ভালো ভালো অফার আমি পেয়েছি যেগুলো আমার আর করা হয়নি, বিকজ অফ এইটা, যে মডেলটা একটা ভালো একটা সম্মানের হয় না। সো এই কারণে আমি আর কন্টিনিউ করিনি, ওইটাই আমার প্রথম ছিল, ওইটাই আমার শেষ, এটাই। ওকে, দ্যাটস ইট। আপনি ড্রেসের লাইনটা শুরু করেন? আচ্ছা, ড্রেসের লাইনটা এটা শুরু করি হচ্ছে, মানে হয় না কিছু কিছু মানুষের তো আসলে বাসায় থাকতে ভালো লাগে না, তখন মনে হয়েছে যে আমি একটা সময় বাচ্চাদের জন্য, বাচ্চারা বড় হয়েছে আমার, ওদের বয়স হয়ে গেছে, বাচ্চারা এখন সেলফ ডিপেন্ডেন্ট। আর সেলফ ডিপেন্ডেন্ট মানে হচ্ছে নিজের কাজ নিজে ওরা করতে পারে। সো আমার মনে হয়েছে, আমার যেটা মনে হয় যে একটা সময় ওরা ওদের লাইফ নিয়ে ব্যস্ত হয়ে পড়বে, হাজব্যান্ড তো এমনিতেও ব্যস্ত, আমি কি করব। সো ওইটা চিন্তা করে আমার মনে হয়েছে যে আমার একটা দুনিয়া তৈরি করা উচিত, যেখানে আমি আমার শেষটা আমি টাইম পাস করতে পারবো, যেটাকে নিয়ে আমি আগাতে পারবো, যেটাতে নিয়ে আমি আমার পরিচয় দিতে পারবো। এটা চিন্তা করে, মডেলিংটাতে তো হয়নি, সো আমার মনে হয়েছে যেহেতু আমার এগুলোতে অনেক, মানে আমি বুঝতে পারি কোনটার সাথে কোনটা যায়, কোনটা করতে পারি, সো ওইটা চিন্তা করে আমি আমার এটা শুরু করি। এটা আমার শুরু করার বয়স হচ্ছে 7 বছর, 7 ইয়ার্স, মানে হচ্ছে 2017-তে। জি।
আমি প্রায় 7 বছর থেকে এটা করি। প্রথম থেকে কি অনলাইনে? প্রথম দিক থেকে অনলাইনে ছিলাম ফার্স্টের দিকে, তারপরে বিভিন্ন রকম মেলা যে হতো আপুরা যে আমি একটা ইভেন্ট অর্গানাইজারও ছিলাম, মানে আমি মেলাও নামাতাম, তো এগুলোর সাথেই আমি রিলেটেড আর কি। সো এগুলান করে তারপরে আমি একটা আউটলেট দিয়েছি, 2 বছর হয়েছে আমার আউটলেটটা দেওয়া, মিরপুর 12-তে। মানে সবই মিরপুর কেন্দ্রিক আপনার? হ্যাঁ, আমার যেহেতু আমি মিরপুরের ডিওএইচএসে থাকি, সো আমার মনে হয়েছে যে পাশাপাশি নিলে আমি বেশি সময় দিতে পারবো। আর ঢাকায় যেহেতু জ্যাম একটা অনেক বড় ফ্যাক্ট, যাওয়া আসা একটা মাথায় হেডেক থাকলে দেখা যাবে যে আমি আমার শোরুমে যেতেই পারছি না, বা গেলে হয়তো বা আসা হচ্ছে না, সারাদিনের জন্য আমাকে যেতে হতো। ওটা চিন্তা করে আমার মনে হচ্ছে যে বাসার কাছে নেই। ড্রেসের বা নিজেদের বুটিক করার তো অনেক অসুবিধা আছে, মানে যদি আপনি নিজে ডিজাইনার হন, সেটাকে সঠিক টার্গেট পর্যন্ত পৌঁছানো তো অনেক ঝক্কি ঝামেলার ব্যাপার। হ্যাঁ, তা তো আছে। কাপড় থেকে শুরু করে আমাদের টেইলার মাস্টার মামাকে হ্যান্ডেল করা, আবার আমি যেহেতু কারচুপির কাজ করি, কারচুপির মামাদের হ্যান্ডেল করা, এগুলো অনেক ঝক্কি ঝামেলা আছে। কমিটমেন্ট ঠিক রাখে না, টাইমলি জিনিস দেয় না, মাথার উপর বসে থাকতে হয়। ঈদের সময় বেশি ঝামেলা হয়, 12টা-1টা পর্যন্ত টেইলারের কাছে বসে থাকতে হয়, তুমি এখনই করে দাও আমি নিয়ে যাব, এরকম একটা ঝামেলা তো হয়, কারণ অনেক বেশি থাকে। এগুলো তো প্রবলেম ফেস করতে হয়। এর সঙ্গে বোধহয় নতুন প্যারা যুক্ত হয়েছে ব্র্যান্ড প্রমোটাররা। জি 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 জি, এটা তো আর বলার অপেক্ষা রাখে না। আমরা আসলে মেয়েদেরকে হেল্প কি করব সেটা করি না কখনো। আমরা একটা যখনই যে জায়গায় আমরা পৌঁছে যাই না কেন, আমরা ওইটার অ্যাডভান্টেজ নিতে থাকি। আমি অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ দুটোই বলবো। হ্যাঁ, কারণ হচ্ছে যে আমরা তো বেসিকলি আসলে খুব ছোট পরিসরে আমরা শুরু করি। প্রথমত আমি শখের বশে শুরু করেছি, নিজেকে পরিচয় দেওয়ার জন্য। কিন্তু এমন কিছু পেজ আছেন, এমন কিছু আপুরা আছেন যাদের সাথে আমার পরিচয়, তারা মানে প্রয়োজনে করে। দেখা যায় যে সিঙ্গেল মাদার, তারা কন্টিনিউ করতে পারছে না, তার ফ্যামিলি রান করতে পারছে না, তখন তারা এগুলো নিয়ে কাজ করা শুরু করে এবং ওটার উপর ভিত্তি করেই তার সংসারটা চলে। এরকম আছে, অনেক আছে। আমাদের মতো শখের বশে মানুষেরা খুব কমই আছে, প্রয়োজনের তাগিদেই মানুষ করে। এবং এটার জন্যে ভাইয়া যেটা আমরা প্রবলেম, মানে আমি থেকে শুরু করে ছোট পেজ ওনার আমরা যারা আছি, এই যে ব্র্যান্ড প্রমোটাররা, এই আপুরা যদি আমাদেরকে একটু বোনের চোখে দেখতো বা একটু ধরেন যে ওনাদের যে ডিমান্ডটা, এই ডিমান্ডটা যদি একটু কমাতো, তাহলে আমার মনে হয় খুব ভালো হতো। কারণ এখনকার ব্র্যান্ড প্রমোটাররা আবার ইনফ্লুয়েন্সাররা আপুরা এত বেশি চার্জ করেন, যার জন্য আমরা আসলে ওনাদেরকে দিয়ে কোনো রকমের হেল্প পাই না। হেল্প কেন চাচ্ছেন? হেল্প চাচ্ছি হচ্ছে কারণ আমার পেজ, আমি শাবনাম, আমার পেজের নাম কায়ানাত, এটা আমি পাবলিসিটি করব কিভাবে? আমি তো ওনাদের মতো ধরেন যে হয় কি, কত টাকা নেয় অ্যাকচুয়ালি ধরতে গেলে তো এক একজন ব্র্যান্ড প্রমোটারের বা ইনফ্লুয়েন্সারের রেট এক একজনের এক এক রকম। তবে মিনিমাম তারা 30,000 টাকা তারা চার্জ করে পার লাইভ। পার লাইভ 30,000 টাকা? হ্যাঁ, 30,000 টাকা। এমনও আছে যে তাদের সাথে কন্ট্রাক্ট বেসে যেতে হয়, আমার 8টা লাইভ করতে হবে। সো আমি কন্ট্রাক্ট বেস মানে কি একদম ডিড ডকুমেন্টসের উপরে, স্ট্যাম্পের উপরে 1.5 লাখ, 2 লাখ, 3 লাখ এরকম হয়। তো এটা আমাদের জন্য আসলে খুবই কঠিন, কারণ একটা প্রোডাক্ট যখন আমরা নামাই, সব কিছু মিলাই, টেলারিং কস্ট, কাপড় কস্ট, নিজের পরিশ্রমের কথা তখন তো আমরা চিন্তাই করি না। মানে নিজের যে একটা পারিশ্রমিক, ওটা আমরা ভাবিই না। একটা ভালো লাগার কাজ মানে জায়গা থেকে যখন আমরা কাজ করি, তখন আমরা আসলে ইস্যুটা কি শুধু টাকা নিয়ে? ইস্যুটা শুধুই টাকা নিয়ে, কিন্তু ইস্যুটা শুধুই টাকা নিয়ে ভাইয়া। যদি তাই হয়, তাহলে আমি যদি উল্টো দিক থেকে দেখি, যে ধরুন আপনি XYZ কোনো একজন ব্র্যান্ড প্রমোটারকে দিয়ে করাচ্ছেন এবং সে প্রতি লাইভে আপনাকে গড়পড়তা ধরলাম 40,000 টাকা চাচ্ছে। জি, আপনি বলছেন যে না, এটা আমার জন্য অনেক বেশি, আমি দিতে পারছি না, বা আপনি তাকে নেন না। হ্যাঁ, আমি নিচ্ছি না, আমি তো করছিও না, বাত খতম। হ্যাঁ, বাত খতম। কিন্তু আমি তো ওটাই বলছি যে আমি যদি আপনি কোনো সমাজসেবার জন্য যাচ্ছেন না, আপনি যাচ্ছেন নিজের ব্যবসার জন্য। নিজের ব্যবসাটাও তো ভাই একটা সমাজসেবার পর্যায়েই পড়ছে। আপনি যখন নিজে আপনার লাভের অংশটা তো আপনি কোনোদিন তাকে অফার করবেন না। না ভাইয়া, এখানে একটা কথা আছে, আমার সাথে স্টাফ আছে,
আমার যে পেজটা চালায় তার বেতন এবং দিতে এন্ড অফ হয়। দ্য ডেতে প্রতি মাসে লাভ হোক লস হোক সেটা কিন্তু আপনার, সেটা ওই ব্র্যান্ড প্রমোটারকে আপনি দিচ্ছেন না। আমি লাভ যদি তাই না দেন তাহলে সে তো তার একটা ডিমান্ড করতেই পারে যে ফাইন আমাকে দিয়ে তোমার পরিচিত হবে, বেচা হবে কি না হবে সেটা পরের কথা। বেচাটা হবে কি হবে না সেটা পরের কথা, এটা একটা পয়েন্ট যে সে কারণ লাইভ করলে বিক্রি হবে, নট দ্যাট, Not that. একটাও সেল হয় না সেদিন। একটাও সেল হয় না, Right. হ্যাঁ একটাও সেল হয় না। Right. তো এখন যেটা হচ্ছে যে পরিচিতি যদি আমি ব্র্যান্ড প্রমোটারের মাধ্যমে পেয়ে থাকি, এটা আমরা যেটা হয় আমরা অনেককেই দেখি, অনেককেই ফলো করি, যেমন আপনাকে সবাই ফলো করে। হ্যাঁ, আমি এই শোটার জন্য কোনো টাকা নেই না, সরি, আমি বিনামূল্যে প্রমোট করি। সেটা ভাইয়া এটা আপনার একেবারেই নিজস্ব একটা মানে জায়গা থেকে আপনি করেন, কিন্তু যখন আমরা একটা ব্র্যান্ড প্রমোটারকে দিয়ে কাজ করাই ভাইয়া, যেটা হচ্ছে যে এটা যেমন আপনি নিজে থেকে করেন, এখানে আপনি কোনো রকমের কিছু না, তো ওইটা যেটা হচ্ছে ব্র্যান্ড প্রমোটাররা কি করে, তারা এটা ব্যবসা হিসেবে নিয়েছে। And that should be, that's a job. হ্যাঁ, এটা তো জব, কিন্তু কথা হচ্ছে যে ওনারা যদি এই চার্জটা না করে আর তারা যদি 50% চার্জ করতো, যে চার্জটা নেন ওইটা চার্জের চেয়ে যদি 50% চার্জ করতো, তাহলে আমাদের মতো ছোট ছোট যারা ইনফ্লুয়েন্স মানে যারা ছোট ছোট আমরা পেজ ওনার আছি বা যারা শুরু করেছি তারা একটা জায়গা করে নিতে পারি। এখন যে জিনিসটা হয়েছে কি, যাদের ক্যালিভার আছে তারা টাকার জন্য পিছায় আছে, যাদের নাই তারা টাকার জন্য উঠে যাচ্ছে। তাহলে এটাকে আপনি কিভাবে দেখবেন? খুবই বাজেভাবে দেখবো। তাহলে এটাই হচ্ছে আমাদের ক্যাপিটালিজম। না, ক্যাপিটালিজম এখন আপনি যদি ধরেন এভাবে, বিজনেস যদি ধরেন এভাবে, তাহলে এভাবেই হচ্ছে। কিন্তু আমার যেটা নেগেটিভ, যেটা আমার একটা যেটা আসছে, এত চার্জ না করলেও তো হয়। যদি কেন ওর ঘরের আপনি এসি নতুন লাগায় আপনি দিবেন, তা তো দিবেন ভাইয়া এখানে তো যারা করছে এখানে, এবং ও যে পর্যন্ত এসছে আপনি তো একদিনও তাকে হেল্প করেন নাই উঠে আসতে। হ্যাঁ, আমরাই আমাদের মাধ্যমে তো সে আসছে ভাইয়া, সেটাও তো একটা ব্যাপার। দ্যাট ইজ ট্রু অলসো, কিন্তু এটাও সত্যি কথা, ওর ঘর সংসার, ওর ব্যবসা বাণিজ্য কোনো কিছুতে আপনি হেল্প করেন নাই তারে, কিন্তু আপনি উল্টা তার কাছে হেল্প চাচ্ছেন যে আমাকে টাকা অর্ধেক নাও। না, এটা তো ভাইয়া চাওয়াটা কি অন্যায় হবে? অবশ্যই অন্যায় হবে। কেন? আপনি যদি আগে তাকে কোনো একটা 1 টাকার জায়গায় 2 টাকা দিতেন, তাহলে আপনি তার কাছে 50 টাকার জায়গায় 25 টাকা দিতে রাজি বলতে পারতেন। ভাইয়া এখন যেটা হচ্ছে আমি ওনার কাছ থেকে নিচ্ছি না, আমি পিছায় আসছি। যাদের টাকা আছে, ক্যালিভার নাই, তারা তাদেরকে নিচ্ছে, তারা উঠে যাচ্ছে। এটা আমাদের দিক থেকে এখন ক্যালিভার আমি কি মনে করি জানেন যে এই ব্র্যান্ড প্রমোটারদের সঙ্গে তো অনেক সময় ভেজালও হয়। হ্যাঁ, অনেক অনেক ভেজাল হয়। সেটা হচ্ছে প্রথম কথা হচ্ছে কমিটমেন্ট তারা ব্রেক করে। টাকা তো একটা ইস্যুস আছেই, আমার এটা একটা পুরা ইস্যুস আছে, ভালো ইস্যুস। তারা হিউজ পরিমাণ টাকা চায়, যেটা না নিলেও তারা পারে। দ্বিতীয়ত হচ্ছে কমিটমেন্ট ব্রেক করে, যেমন আমি আসবো হচ্ছে 8টার সময়, 10টা বেজে যাচ্ছে, কোনো খবর নাই, আপু আসতেছি, এই আসতেছি, তারা টাইমলি পৌঁছায় না। আচ্ছা, কিছু কিছু ব্র্যান্ড প্রমোটার আছে, তাদের কাছে কাপড় রেখে আসতে হয়। তারা একটা ডেট দেয় যে আমি অমুক দিন আপনার লাইফটা করব, ওখানে সিরিয়াল আছে। হ্যাঁ, আমার পেজ যেমন কায়নাত থেকে যদি আমি ড্রেস দিই, তাহলে দেখা যায় যে অন্য একটা সিরিয়ালি আমি পড়ে গেছি 10 নম্বরে। সেটা এখন আমার ডেট দিয়েছে, আপু আপনার ড্রেসটা আমি অমুক দিন লাইভ করব। এখন এই 10 ডেজ আমার ড্রেসগুলো ওনার কাছে রাখতে হচ্ছে। তারপরে শিডিউল ওখানে যেটা হয়, 10 ডেজের মাথায় আমি আরও পিছিয়ে গেলাম, সে শিডিউল মেনটেন করতে পারলো না, কোনো একটা সিক হলো বা দেশের বাইরে গেল বা যাই হোক অন্য প্রোগ্রামে পড়ে গেল, 10 ডেজ হয়ে গেল, আরও 15 ডেজ। তাহলে আমার 15 ডেজ এই 10টা 12টা ড্রেস যে আমি তার কাছে রাখলাম, সেটা তো আমার একটা মায়ের গেলই গেল। সে এখন আপনি তো বলতে পারেন যে আপু আপনার কাছে কি ড্রেস ওই একটাই আছে, যেটা ড্রেস আপনি ওর কাছে রেখে আসছেন, আপনার কাছে তো ওইটা স্যাম্পল নিশ্চয়ই আরও আছে, কিন্তু আমি বেস্ট ড্রেসগুলোই তো তাকে দিয়ে প্রমোট করবো, তাই না? তাহলে বেস্ট 15টা ড্রেস আমার তার কাছে থাকলো, 10 দিন তো থাকলো, আরও শরীর খারাপ, বিদেশ ভ্রমণ, এই ভ্রমণ সেই ভ্রমণের জন্য আরও 5-7 দিন গেল, আবার উপরন্ত এরকম টাকাটা গেল। তো এইগুলো হচ্ছে আমার ইস্যুস, বিগ ইস্যুস। এটা শুধু না নির্ভয়, এটা শুধু এটা আমার সুখ কিন্তু একার না, এই প্রবলেম কিন্তু আমি একার, আমি যে শবনম রশিদ আমার পেজে কায়নাত থেকে যে কমপ্লেনগুলো করছি বা এগুলো ইস্যুস টেনেছি, এটা কিন্তু শুধু আমার কথা না, এগুলো
ম্যাক্সিমাম পেজ ওনারদের কথা, শপ ওনারদের কথা, শোরুম ওনারদের কথা। আমি সবার তরফ থেকে কথাগুলো বলছি আপনার কাছে, কারণ আপনি খুবই একজন রেপুটেড মানুষ, খুবই রিনাউন্ড একজন মানুষ। আপনার পেজকে আমরা সবাই দেখি। আপনি যখন এফএম, যখন আমরা সবাই গাড়িতে বসে রেডিও শুনতাম, আপনি তখন আরজি ছিলেন। আপনি অনেকের হ্যাঁ যাই যখনই হয়েছে আপনি স্পষ্ট ভাষায় বলে গেছেন, যেটা আমরা অ্যাপ্রিসিয়েট করি। অনেকে শুনতে খারাপ লাগে, এবং এই জন্য কিন্তু আমি আপনার সাথে ঝগড়াও করতেছিলাম তখন। আপনি আমাকে বলছেন যে না ওরা কম টাকা নেবে, কেন লজিক? হ্যাঁ আপনি লজিকে, আমি লজিক বলে ভাই বলছি, আই ডোন্ট নো লজিক আপনার অ্যাকসেপ্ট হয়েছে কিনা। আমার কাছে মনে হচ্ছে না বাবা, আমি ইচ্ছা করে কম নেওয়ার কোনো কারণই নেই যখন আপনি আমার ভালো লাগে না। আছে, আপনি পারিশ্রমিকটা আপনি নির্ধারণ করে দেবেন যখন আমি আপনার কর্মচারী। পারিশ্রমিক আমি নির্ধারণ করব যখন আমার প্রোডাক্টের দাম তো আপনি কাস্টমার নির্ধারণ করে দিতে পারেন না ভাই। আমরা পারি একটা জায়গায় যখন সেটা নেসেসিটি পণ্য হয়, লাইক ওষুধ, লাইক খাবার। এটা তো নেসেসিটি প্রোডাক্ট না, এটা তো ভাইয়া এখন কিন্তু নেসেসিটি হয়ে গেছে। আপনি যদি মনে করেন যে এটা ব্র্যান্ড প্রমোটার নেসেসিটি প্রোডাক্ট এখন আসলে আমরা যারা পেজ চালাই, একটা কাজ করা যাইতে পারে, উইচ আই সাপোর্ট, যেটা দুবাইতে করে, ওরা যে কোনো কিছুর সার্টিফিকেট দেয়। যদি আপনি পতিতাবৃত্তিও করতে চান সেটার একটা লাইসেন্স নিতে হবে। আপনি ব্র্যান্ড প্রমোটার হইতে গেলেও সেটা একটা লাইসেন্স নিতে হবে। ওই লাইসেন্সের এগেনস্টে আপনার বিলিং হবে। হ্যাঁ, কিন্তু এখানে আরেকটা জিনিস আসছে নির্ভয়, আরেকটা জিনিস আমি বলছি, সেটা হচ্ছে যে তারা যে এই যে সার্ভিসটা যে মানে সার্ভিসে এগেইনস্টে যে পেমেন্টটা তারা নিচ্ছেন, এটা ট্যাক্স ভ্যাট দিতে হবে তখন। হ্যাঁ, এটা ট্যাক্স ভ্যাট কি তারা দেন? ওই জন্যই বলতেছে লাইসেন্স করা উচিত, যে কেউ লাইভ করতে হলে লাইসেন্স। তো এটাই হচ্ছে কথা, যে আপনি আপনার জায়গা থেকে কিন্তু আপনি পরিষ্কার না, তো পুরো জিনিসটাই আমাদের উপরে চাপাই দিচ্ছেন। আমাদের জন্যই কিন্তু ব্র্যান্ড প্রমোটাররা তাদের ওই জায়গাটা গেছে, আমরা অবশ্যই অ্যাপ্রিসিয়েট করি। আবার জেনারেল মানুষের ধারণা কি জানেন, এই যে এত ট্যাক্স ব্যাট দিবে, দিয়ে লাভটা কি? সব মানুষ তো টাকা বিদেশেই পাচার করে দেবে, মন্ত্রীরা, এমপিরা। এটা ঠিক আছে, দিয়ে লাভটা কি? আমার দেশের তো কোনো উপকার নাই। উপকার নাই কেন বলছেন ভাইয়া? কারণ আমরা তো রাস্তা ঘাট উন্নয়ন সবকিছুই তো পাচ্ছি না তা না। হবে মোহাম্মদপুরে হবে। আমি আসলে মিরপুর ডিএইচএস এ থাকি, সো আমি সব জায়গায় থাকি না আপনি ভাই, সব অ্যাডভান্টেজ আমি পাই। ডিএইচএস এ থাকা স্বর্গে থাকা একই কথা। হ্যাঁ, সব মেট্রো রেল পাচ্ছি, ফ্লাইওভার পাচ্ছি, আর্মিতে সব গোছানো পাচ্ছি। হ্যাঁ, সব গোছানো, এটা একটা অ্যাডভান্টেজ পাচ্ছি। সো আমি ওখানে সরকারের যে ঊর্ধ্বগতি, দেশের উন্নয়ন আমি ওখান থেকে দেখতে পাচ্ছি। আপনি তো নিচে দেখেনি নাই তাইলে। আমার বাড়ি রাজবাড়ী জেলায়, আমার বাড়িতে মাঝে মধ্যে বিদ্যুৎ আসে, মাঝে মাঝে আসে, দয়া করে 2-3 দিন পর মাঝে মধ্যে দেখে। গ্রামীণ ফোনের এখনো আমি ইভেন গ্রামীণ ফোনে কমপ্লেন বন্ধ করেছি। 3G তো দূরের কথা, ইন্টারনেট কল করা যায় না। বিশ্বাস হবে এটা? দিস ইজ বাংলাদেশ। আমার বাড়ি থেকে গ্রামীণ ফোনে ফোন করা যায় না। সো আপনি বললেই হবে না যে উন্নয়ন হচ্ছে। সরি ব্রাদার, ঢাকা আর বাংলাদেশে এক না। এই নিয়ে আরেকটা জায়গায় আসতে চাই। এই যে উন্নয়নের কথা বলছি, আমরা বলি যে বাংলাদেশ পোশাক শিল্পে এত উন্নত, হ্যাঁ, তাইলে আমরা বাংলাদেশের 99% মেয়ে পাকিস্তানি কাপড়ের জন্য মইরা যাই কেন? কি সমস্যা? আচ্ছা, প্রথমত যেটা হচ্ছে আমরা চেঞ্জ পছন্দ করি। ফার্স্ট, আমরা চেঞ্জটাকে, বাঙালি আমাদের একটা স্বভাব যে আমরা খুব কুইকলি চেঞ্জ করতে পছন্দ করি। ইন্ডিয়ানরা যেরকম দেখবেন, হ্যাঁ, সব ক্ষেত্রে আপনি দেখবেন ইন্ডিয়াতে যেরকম দেখেন, ইন্ডিয়া কিন্তু ইন্ডিয়ান কাপড়, ইন্ডিয়ান খানা, ইন্ডিয়ান সমস্ত কিছু কিন্তু ওদের পরম্পরায় চলতেছে। বাবার দাদা যেমন ছিল, বা ছেলে এরকম, তার ছেলে এরকম, কন্টিনিউ তারা ওভাবে একই কাপড় চোপড়, একই ধাঁচে তারা চলছে। ইভেন কলকাতা গেলে বোঝা যায় 100-200 বছরের পুরনো বাড়িও রয়েছে, পুরো বাড়িও রয়েছে। ইভেন কাপড় চোপড়ের প্যাটার্ন পর্যন্ত চেঞ্জ হয় নাই। সেই যা দেখেছেন 20 বছর আগে, এখনো একই ধুতি, একই সবকিছু আছে। কিন্তু আমাদের বাঙালি জাতি, আমাদের যেটা হচ্ছে, আমাদের শখ অনেক বেশি, আমরা চেঞ্জ পছন্দ করি, আমরা কুইকলি চেঞ্জ হয়ে যাই। সেটা কাপড়ে বলেন, খাওয়াই বলেন, সব কিছুতে, বিহেভিয়ারে বলেন, আমরা খুব কুইক চেঞ্জ হয়ে যাই। এটা ভালো দিকও আছে, খারাপ দিকও আছে। তো যে জিনিসটা হচ্ছে ভাইয়া, পাকিস্তানি প্রোডাক্টে আমরা কনভার্ট হয়ে গেছি, পাকিস্তানি প্রোডাক্টে আমরা যাচ্ছি, তার একটা কারণ হচ্ছে স্টাইলিশ অনেক। মানে আপনি বলতে চান যে পাকিস্তানি ডিজাইনার আমাদের চেয়ে অনেক ক্ষেত্রে বেটার? অনেক ক্ষেত্রে বেটার, হ্যাঁ, ডিজাইনার অনেক ক্ষেত্রে বেটার, 1 নম্বর।
এক নাম্বার ডিজাইনের ক্ষেত্রে যাব না, আমি যাব হচ্ছে কোয়ালিটিতে। এক নাম্বার যাব কোয়ালিটিতে, দ্বিতীয়ত যাব হচ্ছে ডিজাইনে। এইটা। আর কোয়ালিটি মানে কি কি? কোয়ালিটি হবে ভাইয়া কাপড়ের কোয়ালিটি। রাইট, এই জিনিসটা আমি কিছু মানে আমাকে একটু ব্যাখ্যা করেন তো, যে পাকিস্তানি কাপড়টা না হাতে নিলে বোঝা যায়। হ্যাঁ, একটা বাংলাদেশি কাপড় আপনি হাতে নেবেন, একটা পাকিস্তানি কাপড় হাতে নেবেন, ইন্ডিয়া যেহেতু আমাদের পাশাপাশি দেশ সেটার এক্সাম্পল এটা নিই, চায়নায় না যাই, ইন্ডিয়ান একটা কাপড় আমি হাতে নিই, তিনটা হাতে কাপড় নিলে অবশ্যই আপনি বেস্ট পাবেন হচ্ছে পাকিস্তানিতে, সেকেন্ড পাবেন বাংলাদেশিতে, থার্ড পাবেন হচ্ছে ইন্ডিয়াতে। তো পাকিস্তানি কাপড়ের যে জিনিসটা হচ্ছে, পাকিস্তানের যে কটন, যে তুলাটা, ওইটা হচ্ছে পিওর শিমুল তুলা দিয়ে কাজ করা। আর আমাদের এখানে তো শিমুল গাছ নাই। আমাদের তো শিমুল গাছ দেখতে গেলে আপনাকে হয় কোনো একটা বেড়ানোর জায়গায় যেতে হবে, যেটা মানে সিজন কেন্দ্রিক। যখন আমরা ফেসবুকে দেখবো যে অমুক জায়গায় শিমুল গাছ দেখা যাচ্ছে, ফুল ফুটছে, তোমরা যাবা কিনা ছবি তোলার জন্য যাই। বাট শিমুল গাছের কোনো প্রোডাকশন আমাদের দেশে কখনোই চিন্তা করা হয়নি যে শিমুল গাছ প্রোডাকশন হবে, ওখান থেকে তুলা কালেক্ট হবে, সেখান থেকে ড্রেস বানাবে। আমরা কি করি, আমরা রেডিমেড পছন্দ করি। আমরা পরিশ্রমের চাইতে রেডিমেডটা বেশি এত টেনশন নাই। আমরা যাব চায়না, আমরা চায়নাতে প্রচন্ড কাপড় আছে, আমরা কন্টেনারে দিব, 15 দিনে দেশে পৌঁছাবে, কারিগর এয়ারপোর্টে কিছু দিবে আর এখানে নিয়ে চলে আসবে। আর এখানে যে জিনিসটা হচ্ছে, এখানে আমাদের টেইলারিং কস্টটা কম, সবকিছুই কম। মানে এখানে আমাদের দেশে মানে ওয়ার্কারদের খরচ অনেক কম বাইরের থেকে, মানে আমাদের দেশের জীবনমান কম, জীবনমান অনেক কম। আপনি টেইলারের কাছ থেকে বানিয়ে নিলেন ঝটপট, আর টেইলার লাগে এখন তো মেশিনে সবকিছু হয়। একটা পিস জামা দিলে একসাথে 10 মিনিটের মধ্যে দেখা যায় 50 পিস জামা বের হয়ে গেছে। সো এই কারণে ভাইয়া আমাদের পাকিস্তানি প্রোডাক্টের কোয়ালিটি অনেক ভালো, এবং যে জন্য মানুষজন পাকিস্তানি কাপড়ের উপরে গেছে। আর পাকিস্তানি কাপড় অনেক দিন পরা যায়, অনেক দিন পরা যায়। আপনি যেহেতু সুতাটা ভালো, যেহেতু সুতা ভালো, এটা কখনোই কালার ওঠে না। মানে অথেন্টিক পাকিস্তানি প্রোডাক্টে যদি আপনি যান, তাহলে এটা সুতা অনেক ভালো, এটা গরম লাগে না, এটা নষ্ট হয় না, গুলিস্তানি নিয়ে তো প্রচুর কথা হয়, কারণ ডাইরেক্ট পাকিস্তান থেকে বাংলাদেশে আমদানি করা যায় না জামা কাপড়। পাকিস্তান থেকে ভাইয়া ইন্ডিয়া, পাকিস্তান থেকে আমাদের বাংলাদেশে ডিরেক্ট ইম্পোর্ট করা যায় না, কারণ পাকিস্তানের সাথে তো বাংলাদেশের সম্পর্ক একদম কাট মারমার, আপনি তো ভালো করে জানেন। আর পাকিস্তান এখান থেকে তো অনেক দূর, অনেক দূর। তো এখন আচ্ছা, এইটা কি ধরনের আচরণ বলেন? পাকিস্তান আমাদের শত্রু নাম্বার একটাই দুনিয়াতে, আর আমাদের কোনো শত্রু নেই, না না একটাই। ইভেন ইসরায়েলও এখন আমাদের বন্ধু, জি জি, নানান ভাবেই। তো পাকিস্তান একমাত্র শত্রু দেশ। পাকিস্তানি ক্রিকেট টিম বাংলাদেশের সবচেয়ে পছন্দের, পাকিস্তানি কাপড় বাংলাদেশের সবচেয়ে পছন্দের, পাকিস্তানি টিভি সিরিয়াল বাংলাদেশের সবচেয়ে বেশি দেখা হয়, পাকিস্তানি কমেডি সবচেয়ে বেশি চলে, সব দিকে তো পাকিস্তান ভাই। ওই তো আমরা বললাম, কিন্তু শত্রু একটাই মনে মনে। আরে কি আজীব আমরা ভাই, আজীব বাঙালি। হ্যাঁ, আমাদের মানে কি বলবো, এইটাই মানে আমরা শত্রু ঠিক আছে, কিন্তু ওই যে বললাম না ভাই, যে আমরা শত্রু ঠিক আছে, কিন্তু এটা মনে মনে আর কি। মানে আমার লাগবে, আমি নিব, তো শত্রু আছে, শত্রু থাক। মানে আমাদেরকে থাপড়াইছে, মারছে, দর্শন করছে, কিছু যায় আসে না, তোমার সাথে আমার বাঁচবেও না রে খোদা। অবসেসড এগুলো, এইটাই। তার মানে কি এই সুতো এবং তুলো না করার কারণেই বাংলাদেশ পোশাক শিল্পে এইভাবে পিছিয়ে আছে? তার মানে ঘটনা যদি এই দ্বারা যে সব যদি রেডিমেড বা অটোমেটিকলি মেশিনে বানানো হয়, বাংলাদেশ থেকে গার্মেন্ট শিল্পই উঠে যাবে একটা সময়। তো যাবে, এবং যাচ্ছেও, তো যাচ্ছে নাকি, মানে যখন ম্যান পাওয়ার লাগতেছে না তখন তো বাংলাদেশকে দরকার, আলটিমেটলি যাচ্ছেই। তো আপনি গার্মেন্ট সেক্টর কি আমাদের আগের মতো আছে? নাই তো, নাই। তো ডে বাই ডে দেখতেই তো পাচ্ছেন কি হচ্ছে। আমাদের দেশ, আমাদের মানে দেশ নিজে কি বিজনেস করবে, বিজনেস দিয়ে দিচ্ছে। মানে আমাদের টাকা আমরা দেশে রাখছি না, আমরা বাইরে দিচ্ছি। ইন্ডিয়াতে আমি তো ইন্ডিয়াতেও যেতাম, আগে আমার ইন্ডিয়ান প্রোডাক্ট নিয়ে আমি কাজ করতাম। যখন দেখেছি কোয়ালিটি ভালো না, তখন আমি ছেড়ে দিয়েছি। ইন্ডিয়ান প্রোডাক্ট আমার কাছে অদ্ভুত। হ্যাঁ, ইন্ডিয়ান ভটকত্তা মারপেরে, জি জি, এরকম। এটা চায়নার সস্তা ভার্সন হচ্ছে ইন্ডিয়া। হ্যাঁ, ওই যে গুলিস্তান যেটা বলতেছেন, এরকমই আর কি। তো ওখানে যে জিনিসটা হচ্ছে, আমরা ঈদে যতটা না আমরা ওখান থেকে কাপড় কিনে নিয়ে এসে বিজনেস করতাম, আমাদের মতো পেজ ওনাররা বা শপ ওনাররা, তার চাইতে অনেক কম অংশে ওরা কাপড় কিনতেন। মানে ইন্ডিয়ান যারা আছেন, তারা 500 রুপি 600 রুপিতে কাপড় কিনে পরেন। আমাদের পক্ষে কোনোভাবেই সেটা সম্ভব না। ওই কাপড় পরা সম্ভব, ওই কাপড় আমাদের
একদমই পড়া এবং সম্ভব। আমি গত বছরের হিসেব দেখেছি যে কলকাতাতে রীতিমতো প্রেস কনফারেন্স হচ্ছে, বাংলাদেশিদেরকে কেন ভিসা দেওয়া হচ্ছে না, জি ওদের সমস্ত হোটেল উঠে যাচ্ছে, জি দোকান উঠে যাচ্ছে, বন্ধ হয়ে এক্স্যাক্টলি যাচ্ছে, এক্স্যাক্টলি। বাঙালিরা যাচ্ছে না, তারা না খেয়ে মরার জি উপায়। আমরা কাপড় যে নিতে যাই, আমরা সুটকেস কাপড় নিয়ে আসি আমরা ওখান থেকে, অথচ ওরা ঈদে পূজার সময় ওরকম কাপড় সেল করে না। ইটস ফ্যাক্ট। তো আমাদের ঢাকা থেকে ইন্ডিয়ায় ফ্লাইটে যেতাম, আগের দিন যেতাম, পরের দিন আমি সুটকেস ভরায় কাপড় নিয়ে আসতাম। আমার কিছু লোক থাকতো, ক্যারিয়ার দিয়ে আমি পাঠিয়ে দিতাম, একটা করে জামাই ক্যারি করতো, তারা ক্যারিয়ার চার্জ নিত 300 টাকা। তো এরকম তারা আমার হাজার হাজার কাপড় নিয়ে আসছে। তো বিজনেসটা করি কিভাবে? আমরা দেশীয় কোনো প্রোডাক্ট নিয়ে কাজ করতে পারবো না। কি করব? কারচুপির একটা কাজ করাবো, 4000 টাকা নেয় আমার আমার যে কারচুপির কাজ করে যে ভাইয়া, উনি আমার কাছে অনেকক্ষণ কারচুপি শুনতেছি, আমি অনেক চিন্তা করছি কিছুটা করবো না, কিন্তু আমি আর নিজেকে ধরে রাখতে পারলাম না, প্রকাশ করতে হইলে। কারচুপি কি মানে? আচ্ছা। চুপি চুপি কিছু করে না ভাই, গোপনে? না, কারচুপির কাজটা হচ্ছে ভাই, এটা একটা মানে কাজের একটা নাম, মানে ডিজাইনের একটা নাম। ডিজাইনই তো 2 নাম্বার। নাম। চুপি চুপি কাজ মানে চুপি চুপি এই জন্য বলতে হবে খুব সূক্ষ্ম কাজ। ও সূক্ষ্ম কাজ, ওকে। এটার সাথে ওইটা সেনসিটিভ নাম দিয়ে দাও, কারচুপি। তো ওখানে যেটা হচ্ছে যে খুবই সূক্ষ্ম কাজ এবং কোয়ালিটি খুব ভালো হয়। প্রত্যেকটা জিনিস স্টিচ করে পিছন দিয়ে লাগানো, সুতা দিয়ে লাগানো, যেটা তোমার জামা ছিঁড়ে যাবে কিন্তু কাজ নষ্ট হবে না। আচ্ছা, ওকে। যেটা করতে অনেক সময় লাগে, ওকে, মানে অ্যাটলিস্ট 10 to 15 ডেজ একটা লোকে কন্টিনিউ ওই কাজটা করতে হবে। ও মাই গড, তাহলে এটা এক্সপেন্সিভ হবে। এটা উচিত এক্সপেন্সিভ, একটা মানুষের পরিশ্রমের দাম আছে। একটা লোক একটা কাজ নিয়ে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত প্রতিদিনই একদম সূক্ষ্মভাবে কাজ করছে, কন্টিনিউ বসে থেকে তোমার জন্য শুধুই একটা কাজই করবে, 7 দিন যদি লাগে, তাহলে ও কি বিল করবে না? বেশিই তো করা উচিত। বেশি আর করা উচিত ওই না? যে আমার পরেই উচিত না। কি আজীব, দিনের পর দিন আপনি খাটাচ্ছেন, আপনি 2 ঘন্টা একটা জামা পরবেন বলে, এর মানে হয় না। কেন আপনি লোকটা এত কষ্ট করাবেন? ভাই এই জন্যই আপনি ছেলের, এই জন্য আমরা মেয়ে, এটা বুঝতে হবে। টি-শার্ট একটা পরবেন, একটা টি-শার্ট দিয়ে 1.5 বছর কাটাই দিবেন। ভাইয়া এখানে আরেকটা পয়েন্ট আছে, আমি বলি, ছেলেরা আপনারা ইনকাম করেন, খরচ করি হচ্ছে আমরা। ছেলেদের পোশাকের দাম কম, মেয়েদের পোশাকের দাম বেশি। কেন? যারা ইনকাম করে তারা খরচ করতে পারে না, এবং এই জন্য বলি ছেলেদের বিয়ে করা উচিত না। হ্যাঁ, এটা হয়, কিন্তু ছেলেরা তো বিয়ে না করে থাকতে পারে না, পাগল হয়ে যায়, গাঁজা খায় একটা পর্যায়ে। আমার মনে হয় মানে 22-23 বছর হইলে প্রত্যেকটা পোলা নেশায় পড়ে যায়, যে কি জানি বিয়ের মধ্যে কি জানি, আরে ভাই কইরা দেখ, জাম তেনা হয়ে যাবে তোর। ইনকাম করবা তুমি, খাবে আর একজন। ইনকাম করবা তুমি, ওই যে কাঠ সুপি নাকি ওইটা করে উড়াবে আর একজন। ইনকাম করবা তুমি, ঘরে এসে দেখবা যে তোমারই গালি খাওয়া লাগবে। ইনকাম করবা তুমি, ঘর থেকে বাড়াইতে গেলে তোমার 10টা প্রশ্ন উত্তর দেওয়া লাগবে। কেন বিয়ে করি আমরা? পাগলে কামড়ায় না, তোমরা তো থাকতেও তো পারবো না, আসলে তো কেউ পারে না। প্রথমে বিয়ে করার জন্য থাকতে পারে না, পরে বিয়ে করে থাকতে পারে না। হ্যাঁ, ফ্যাক্ট। দিল্লি কা লাড্ডু, এ মহা মুশকিল। খাওগে তো পস্তাওগে, নাই খাওগে তো ভি পস্তাওগে। সবকিছুর এক্সপায়ারি ডেট আছে, বিয়ের এক্সপায়ারি ডেট থাকা উচিত, তাই না? প্রতি 2.5 বছর পর পর বিয়ে অটো বাতিল হয়ে যাবে, তারপর চাইলে রিনিউ করবে, নাহলে করবে না। হ্যাঁ, এটাই করা উচিত। আসলে এটা শুধু ছেলেদের জন্য না, কিন্তু মেয়েদেরও ভালো, এটা মেয়েদের জন্য করা উচিত। কারণ মেয়েরা ফেড আপ হয়ে যায়, বিধায় ছেলেদেরকে এত ডিস্টার্ব করে। ছেলেরাও ফেড আপ হয়ে যায়, ডিস্টার্ব করে, কিন্তু মেয়েরা বলতে পারে না, কারণ আমাদের তো বলার কোনো উপায় নাই। তাহলে তো সারাদিনই কথা কয়, এরপরে আর কি বলবে? না, মেয়েরা নাকি বলতে পারে না। আরে ম্যান, 24টা ঘন্টা অটো রেডিও বাজতে থাকে, চ্যানেলও চেঞ্জ হয় না, থাপড়া দিলে একটু গ্যাঁ করে আবার চলতে থাকে, তারপর মেয়েরা বলতে পারে না। হে আল্লাহ, মুঝে উঠালো। কি আছে কথাবার্তা বলতে পারে না, মানে সোসাইটিতে বলতে পারে না যে আমি আরেকবার। সোসাইটিতে বলতে পারে না, ফোনে পকর বন্ধু বান্ধব, খালার মামাতো বোন, কার লাগে কথা বলতো? এখানে একটা ব্যাপার আছে, আর কারে কবে বিচারকরা এনে দাঁড় করায় কবে? জি, এটাই বলতে চাচ্ছি। নারী ও শিশু আদালতে যাওয়ার সাথে সাথে 7 বছরের জেল, ছেলে শুনেও না, জিজ্ঞেসও করে না কি হইছে। হ্যাঁ, এটা ঠিক, কারণ হচ্ছে, এবং যার 96% মামলা হচ্ছে ভুয়া, প্রথম আলোর কথা বিচার করে। হ্যাঁ, এটা ঠিক। তাইলে সবই তো ঠিক। কোন জামানায় বাস করি আমরা? আল্লাহ, পুরুষ হয়ে অপরাধ করছি, আল্লাহ মাফ করে দাও। তখন বিয়ে না করলেই হয়, বিয়ে কেন করতে? এটাই তো বুঝি নাই। হ্যাঁ, সেটাই।
এটাই তো বুঝি এখন যারা বিয়ে করে নাই তারা বিয়ে করতে চায়, আর যারা বিয়ে করছে তারা চিন্তা করে কেন বিয়ে ভাগতে করছে, চায়। ভাগতে চায়। এটা শুধু, কিন্তু এটা বলে হয় না যে এটা শুধু ইয়েদের, ছেলেদের একটা মানে ওপিনিয়ন, এটা না, না, মেয়েদের মেয়েদের ওপিনিয়ন। অপিনিয়ন না। কেন বলতেছে আপা শোনেন, ধরেন একটা মেয়ে যে বাড়াইতে চায় না সম্পর্ক থেকে, তার প্রধান লক্ষণ হচ্ছে তার স্বামী যদি অন্য কারোর সাথে কথা কয় সে সেটা নিয়ে ঝগড়া করে। করবেই তো, যদি বাড়াইতে চাইতো, because of insecurity, না না না, এটা তো বলতে বুঝতে যদি হবে। বাড়াইতে চাইতো তাহলে বলতো তুই কথা কইতেছিস, যা বাইরে যা। তা কিন্তু না, বরং একটা ছেলে দেখেন বিন্দাস অন্য মেয়েদের সঙ্গে টাঙ্গি টুঙ্গি মাইরে বাড়াইতেছে, তার অসুবিধা নেই যে ঠিক আছে বউ চলে গেলে গেল। কিন্তু একটা মেয়ে কিছুতেই চায় না তার সংসার ভাঙুক, না। এটা খারাপ ভালো দুটোই। হ্যাঁ না, এটা কখনোই চায় না, ইনসিকিউরিটিতে ভুগে, এই জন্যই তারা কথা বলে। এই জায়গাটাই হচ্ছে আমার মূল জায়গাটা, বুঝছেন? ইনসিকিউরিটি মানে হচ্ছে অধিকাংশ মেয়ে চায় আরাম করে ঘরের মধ্যে বসে বসে থাকবে আর অন্যেরটা উড়াবে। তার ইনসিকিউরিটি কখন হবে না? যখন তার নিজের ইনসেন্টিভ অনেক, তার ব্যাংক ব্যালেন্স অনেক, তখন কিন্তু একটা মেয়ের ইনসিকিউরিটি হবে না, তাই না? আমার মনে হয় মেয়েদের মূল অসুবিধার জায়গা হচ্ছে সে অর্থনৈতিকভাবে দুর্বল, এবং এটা অনুচিত। আমি প্রায় বলি যে ছেলেদের চাকরি না করলেও চলে, মেয়েদের চাকরি করা উচিত, ব্যবসা করা উচিত। আর একটা জিনিস আছে ভাইয়া, এখানে ছেলেরা চাইলেই অনেক কিছু করতে পারে, মেয়েরা কিন্তু চাইলে, একটা ছেলে চাইলে রাত্রে 2টার সময় ঘুমাইতে পারে রাস্তায়, একটা মেয়ে পারবে না। তো একটা মেয়ের ইকোনমিক্যাল বেশি সলভেন্ট হওয়া দরকার। সলভেন্ট। আর একটা জিনিস আছে ভাইয়া, ছেলেরা ইনকাম করলে তার ইচ্ছে মতো সব জায়গায় কিন্তু খরচ করতে পারে, যেমন তার বাবা মা, তার বাবা মাটা ইচ্ছা করে না, বাবা মাটা জরুরি, এটা জরুরি। সে ছেলের বাবা হোক মেয়ের বাবা হোক, কিন্তু ভাই এখানে একটা জিনিস আছে, কি একটা ছেলে তার মা বাবাকে টাকা দিতে বাধ্য, এবং দিতে হয়, এবং দিতে হবে, মেয়েরও দিতে হবে এটা। কিন্তু ভাই একটা মেয়ে যখন দিতে চায়, এটা কিন্তু সব হাজবেন্ডরা কিন্তু, এখন হাজবেন্ডের পকেটেতে টাকা নিয়ে যদি শ্বশুর বাড়ি দেয় তাহলে বিপদ। না, এখন সে যদি ইনকাম করে দেয়, দিস ইজ রেসপেক্টেড না। এটা ভাইয়া অনেক হাজবেন্ড, এটা আপনার কাছ থেকে আমি জীবনে কোনো হাজবেন্ডকে দেখি নাই যে বউয়ের ইনকামের টাকা শ্বশুর বাড়িতে দেওয়ার জন্য কথা বলতেছে। কথাটা হয় হচ্ছে যখন বউ নিজে ইনকাম করবে না, নিজের ইচ্ছা মতো তো খরচ করবে, আবার ওই নিজের সংসারে টান থাকলেও সেখান থেকে নিয়ে তার ভাইয়ের ছেলের মুসলমানের জন্য টাকা দিবে। প্রবলেম ইজ দেয়ার, প্রবলেম ইজ দেয়ার। তুমি ইনকাম করে অর্ধেক দিয়ে দাও। আমার চোখে আছে, তাহলে এবার আল্লাহ কি যে আপনার চোখে পড়েছে। হ্যাঁ, আমার চোখে আছে, ওই লোককে পিটানো উচিত। আমার জানা মতে আছে ভাইয়া যে ওয়াইফ ইনকাম করছে, কিন্তু হাজবেন্ড চাচ্ছে না। কারণ কেন চাচ্ছে না সেটাও একটু বলি। সেটাও চাচ্ছে না যে তার সংসার খুব সলভেন্ট, সে খুব খুব স্মুথলি তাদের সংসার চলছে, তখন নিষেধ করছে তা না, তাদের সংসারেও টানাপোড়েন চলছে। ওইটাই তো বলছি যে হাজবেন্ড নিজের সংসারে টানাপোড়েন আছে, সেই অবস্থায় চাইবে যে আমার বাতিজার মুসলমানই দিচ্ছে, তাহলে তো বিপদ। কিন্তু ভাই এটাও তো একটা জিনিস আছে যে ধরেন যে আপনি যখন কষ্টে থাকবেন, তারপরে কিন্তু আপনি আপনার বাবা মাকে দিবেন, অবশ্যই উচিত, ছেলে মেয়ে দুজনেরই উচিত। এক্স্যাক্টলি। এখন ওয়াইফ যদি এখন দিতে চায় কষ্টে থেকে, তাহলে কেন সে দিতে পারে? তাহলে হচ্ছে তার আগে আরেকটা শব্দ আছে, সেটা হচ্ছে ওয়াইফকে প্রথমত সংসারে অর্ধেক কন্ট্রিবিউট করতে হবে। জি, 100 টাকা খরচ হলে ওয়াইফ 50 টাকা দিবে, 50 টাকার উপরে 51 টাকা বা 100 টাকা হলে ওই টাকাটা সে যে কোনো জায়গায় দিবে, দ্যাটস নট ইস্যু। সংসারে কি এত ক্যালকুলেশন করে করা যায়? ও এখন এসে গেল আবেগ, এতক্ষণ আবেগ ছিল না, এতক্ষণ অঙ্ক ছিল। ওরে কোদারে, এতক্ষণ কিন্তু অঙ্ক ছিল। হ্যাঁ, যে এই টাকা এখানে দেয়া যাবে, যেই অর্ধেক অঙ্ক মিলাই দিছি, না না এখন তো আবেগ। কেন কেন যাবে না? অর্ধাঙ্গিনী তো, অর্ধাঙ্গিনী, অর্ধেক সবকিছুতে সমান অধিকার চাইলে সমান দিতে হবে, সমান খরচ করতে হবে। এখানে যদি না পারি, এখন কেন পারবেন না? আপনার হাত পা নাক 32টা দাঁত সব আছে, কেন পারবেন না? আছে, সবই আছে, কিন্তু যেটা হচ্ছে যে দায়িত্বটা তো মেয়েদের অনেকটা বেশি। কেন দায়িত্ব বেশি হয়ে গেল? আপনি রান্না না করে বুয়ারে দিয়ে রান্না করেন, কোনো কিছু যায় আসে না। তো আপনি সারাদিন ধরে একই প্লেট 10 বার ধুবেন আর বলবেন যে আমি অনেক ব্যস্ত, তা ধুইতে পারবেন না। বাচ্চাকে দেখাশোনা করে দেখে। আপনি যে 6 মাসের ছুটি পাচ্ছেন, তারপরে আবার আপনি চলে যান ইতে কাজে, কে বাধা দিছে? আপনি ছাড়াও দুনিয়াতে এটা সারা দুনিয়ার বাচ্চা এভাবে মানুষ হচ্ছে, শুধু বাংলাদেশ আর ভারতে অসুবিধা। হ্যাঁ, তাই না? অসুবিধাই সারা দুনিয়াতে বাচ্চারা পটপট করে খায়, আমরা জোর করে গুছাও খাইতে পারি না। কারণ এখানে হচ্ছে দিস ইজ দ্য প্রবলেম অফ আওয়ার মাদার্স। এখানে যেটা হচ্ছে, আমি একটা বাচ্চাকে সেফলি রেখে যেতে পারবো না, যেটা আমি বিদেশে পারি। এটাও তো কিছু ব্যাপার না, এখানে বাংলাদেশে খুবই সম্ভব তো ভাই। সেফলি রাইখে গিয়ে কি করলেন? এখন তো দেখি যে মারা বালিশ চাপা দিয়েও সন্তান মারতেছে, এবং তার পাশে শুয়ে বয়ফ্রেন্ডের সঙ্গে অবৈধ কালাপ করতেছে। সো মার কাছে যে বাচ্চা সেফ, নট দ্যাট। অসংখ্য মা পত্রিকা খুললে পাবেন তার বাচ্চাকে ধরে মাইরা পিটা। আমরা আজকে একটা ভিডিও করলাম, বাচ্চারে মারতেছে রীতিমতো।
সো মার কাছেই বাচ্চা সেফ, নট দ্যাট। বরং মা এবং বাবা দুইজনকেই যদি দেখে ইকোনমিক্যালি সলভেন্ট, ওই বাচ্চা আরো বেশি স্ট্রং হয়, ওই বাচ্চা নিজের কাজ নিজে করতে শেখে। হ্যাঁ, করতে শিখে, এটা ঠিক। এবং প্রত্যেকটি কর্মজীবী মায়ের সন্তান বড়। হ্যাঁ, প্রত্যেকটা কর্মজীবী মায়ের সন্তানরা অ্যাক্টিভ বেশি এবং যে কোনো 10টা বাচ্চার চেয়ে বেশি আগায় থাকে। হ্যাঁ, আগায় থাকে। তাই এই যে ওয়েট, যদি তাই আগায় থাকে তাহলে আগের টুকু কেন যে একা মানুষ হতে পারবে না? না, এখানে আমি প্রথম কথায় যাই। প্রথম যেটা টপিকে শুরু করেছিলাম, আমরা হেভি ঝগড়া করতেছি। ইউ কন্টিনিউ। হ্যাঁ, আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে, আপনি সুন্দর করে ঝগড়া করেন। হ্যাঁ, এখন ভাইয়া যেটা টপিক নিয়ে আমি আসতেছি সেটা হচ্ছে যে এই যে কন্ট্রিবিউশন, সংসারে কন্ট্রিবিউশন, হাজব্যান্ড ওয়াইফের যে ইকুয়াল কন্ট্রিবিউশন, রাইট? ঠিক আছে, হাজব্যান্ড ওয়াইফের ইকুয়াল কন্ট্রিবিউশন এটা মানতেই হবে ভাইয়া। কারণ হচ্ছে যে আপনি হয়তো বা এরকম না, সেজন্য হয়তো বা মানতে কষ্ট হচ্ছে, কিন্তু ইটস ফ্যাক্ট যে হাজব্যান্ড কষ্টে থাকলেও তার বাবা মাকে টাকা দিতে স্বাচ্ছন্দ্য বোধ করে এবং দিতে হয়। এটা আমি নিষেধ করি, এটা আমি বলছি না যে এটা খারাপ, কিন্তু একটা মেয়ে ভাইয়া পারে না সেম ভাবে, এটা মানতে হবে। আমার মানতে অসুবিধা কোথায়? আমি হয়তো বা বাস্তবতায় কাউকে আপনি দেখেছেন, কিন্তু আমার কথা হচ্ছে কিছু শর্ত আছে। তো প্রথম শর্ত হচ্ছে ওয়াইফকে, বা যে মেয়ে নিয়ে কথা বলতেছি আমরা, হাজব্যান্ড ওয়াইফ, তাকে ধরেন আপনি আর আমি এখানটায় ভাই বোন না, এখন আমরা হাজব্যান্ড ওয়াইফের রোল যদি প্লে করি, আমি 100 টাকা দিলে আপনাকে প্রথম 100 টাকা দিতে হবে। আমার কাছে 100 টাকা দেওয়ার পর আরও 5 টাকা রয়েছে, ওই 5 টাকা আমি বাসায় পাঠালাম। আপনি ইনকাম করতেছেন 112 টাকা, আপনি সংসারে দিলেন 12 টাকা, 100 টাকা আপনি রেখে দিলেন। সরি, ওই টাকাটা আপনি অন্য জায়গায় খরচ করার রাইটস রাখেন না। আপনি 100 টাকা, আমার বাবা মা তো আসতেছি, আমার 50 টাকা দেওয়ার পরে আপনি 50 টাকা দেন, তারপরে আপনার যা থাকে সব দিয়ে দেন, নো ওয়ান উইল টক, কেউ কথা বলবে না। ছেলেরা, কোনো ছেলে দুনিয়ার এত এই না, কিন্তু আমার সংসার তো আমি কষ্ট হলেও চালাতে পারছি, কিন্তু আমার মা বাবার তো কষ্ট থেকে আমি থাকতে পারছি না। অবশ্যই আপনি দিবেন। আপনার এই জায়গাটা না ইস্যু আছে। ইস্যুটা কিরকম? জিনিসটা নিয়ে মানে আমি কি বলে, এটা জোর জবরদস্তি পর্যায়ে চলে যায়। জি, এবং ইগোতে চলে যায় জিনিসটা, তখন ঝামেলাটা হয়। কিন্তু তার আগেই স্টেজেই থামানো সম্ভব। ধরেন আপনি ইনকাম করতেছেন 2 টাকা, আপনি 50 পয়সা আপনার মা বাবাকে বা 1 টাকা আপনার মা বাবাকে দেবেন, এটা লজিক্যাল। কিন্তু এই জিনিসটা না সুন্দর করে হাজব্যান্ডদেরকে বোঝানো যায়, কিন্তু বউরা সেটা করতে অধিকাংশ সময় নারাজ থাকে। তারা আবেগটা প্রকাশ করতে গিয়ে বেগ 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 শুরু করে দেয়। মানে চুনার পানির গল্প না করে বিল্ডিং এর গল্প শুরু হয়। ধরেন যে ভাই, তুমি তোমার শাশুড়িকে দিচ্ছে একটা ছেলের জন্যই গর্বের, যে আমার বউ ইনকাম করে আমার শ্বশুর শাশুড়িকে দেখতেছে, সে খুশি হয়। কিন্তু আপনি যদি হাজবেন্ডের মনে সন্দেহ ঢুকান, যাচ্ছে ও টাকা তাইলে জমায় আমাকে লাথি মেরে চলে যাবে, তাহলে কিন্তু বিপদ। ওই বউয়ের কোনো না কোনো আচরণ আছে যার জন্য স্বামীটা তার প্রতি সন্দেহ থাকে এবং চিন্তা করে, যদি মানে ঘুরে ফিরে ওই বউয়েরই সমস্যা আছে, মানে হ্যাঁ, মানে এটাই ঘুরে ফিরে, এটাই তো আমাদের প্রবলেম, যে ঘুরে ফিরে ওই ওয়াইফেরই প্রবলেম আছে। ওয়াইফই বুঝাইতে পারতেছে না, ওয়াইফই হাজবেন্ডকে বুঝাইতে পারতেছে না, কোনো হাজবেন্ড এরকম নাই, ওই প্রবলেম ঘুরে ফিরে ওই মেয়ে। এটা হচ্ছে আপনি যে ছেলে, এই জন্য আমি তো আরো পুরুষ বিরোধী, মানে পুরুষ নির্যাতন বিরোধী আন্দোলনের সেক্রেটারি হিসেবে, জি, এই জন্য আপনি কোনোভাবেই মানতে পারছেন না, সম্ভবই না আমার না ভাইয়া, এটা কোনো কথা না। এটা আপনি মানেন না মানেন, বাট আমি এমন কিছু সিচুয়েশন দেখেছি ভাইয়া, এখানে হাজবেন্ড চায় তুমি ইনকাম করবা, তুমি আমার সংসারে দিবা, তোমার বাবা মা, তার ভাই আছে, সো সে দেখবে, তার দায়িত্বের মধ্যে পড়ে তার বাবা মাকে, তোমার বাবা মাকে দেখা। এটাও সত্যি কথা যে যদি তার ছেলে থাকা সত্ত্বেও ছেলে না দেখে, তাহলে মেয়ের দেখাটা না যায় আমার মনে হয়। এই যে এটা কোনো সন্তান, আমি আমার বাবা মার সন্তান, সে আমার ভাই আমার বাবা মাকে দেখছে না, সেটা তার ব্যাপার। এই জায়গাটা আসি, হয় কি এটা একটা চক্রান্তের মধ্যে পড়ে। চক্রান্তটা কেমন করে এটা একটা বিরাট ফ্যামিলি পলিটিক্স, বুঝতে হবে। হয় কি, মারা দিন শেষে ছেলের, একটা মেয়ে এবং একটা ছেলে যদি থাকে, একটা মাকে আপনি মাইরা পিটা কাটায়ও আপনি মেয়ের পক্ষে আনতে পারবেন না, তাই না? এটুকু বাস্তবতা। হ্যাঁ, এটা বাস্তবতা। আপনি তার জন্য কলজা খাইতে দিবেন, আপনার ভাই এসে বলবে যে মারে ভালো আছো, সাথে সাথে ছেলে মার পক্ষে। এবার আসেন পরের লাইন, কি মারাও তার ছেলেরে বলেই না যে বাবা আমার ওষুধ লাগবে, সে ফোন দেবে তার মেয়েরে, আরে আমার ওষুধ দে। তার ছেলেরা কিন্তু সে বলেই নাই, বলবে যে তোর ভাই তো দেখেই না, তার ছেলে বলেই নেই।
সে বলবে যে আমার খাবার নেই, আমার আমার চুলা চলতেছে না, তুই চাল পাঠা, মেয়েরে বলবে। তার ছেলে জানেই না, কিংবা জানলেও তাদের মধ্যে চুক্তি আছে, আমি আর তুই এরকম করে ঝগড়া করবো, ওর জামাই অনেক বড় লোক আছে, ও টাকা দেবে। নাইলে দিন শেষে যদি তুমি ছেলের পক্ষেই থাকো তাহলে ছেলের কাছ থেকেই নাও, তা তো নেবে না। দেখছেন, মুখ বন্ধ হয়ে গেছে। এটা হচ্ছে রিয়ালিটি। এই রিয়ালিটিটা আপনারা জানেন কিন্তু মানেন না, যে দিন শেষে আপনার মা মইরা গেলেও আপনার পক্ষে ভোট দেবে না, সে অলওয়েজ আওয়ামী লীগ বিএনপির পক্ষে ভোট দেবে না। আবার এনিওয়ে, বাট আমি বিশ্বাস করি, অনেস্টলি আমি বিশ্বাস করি ছেলে হোক মেয়ে হোক দুজনের সমান দায়িত্ব নেওয়া উচিত। জি, আমার লজিক হচ্ছে এটাই, আমার ভাই আমার মা বাবাকে দেখুক, বা আমার যে সার্কেলের কথা চিন্তা করে আমি কথাগুলো বলছি, অবশ্যই অবশ্যই সেটা হচ্ছে যে সন্তান, সে বাবা মা সবার কাছেই সমান। রাইট। হ্যাঁ, জানেন, আমি একটা মজার মানে আউট অফ দ্য বক্স একটা আলোচনা করি। আমি কিছুদিন আগে আমার একটা আপুর সাথে, বড় আপুর সাথে কথা বলতেছিলাম। উনি বলতেছে, দেখ আমি সবসময় হাজব্যান্ড ওয়াইফের সাথে মা বাবাকে রাখার বিপক্ষে, অলওয়েজ। বিয়ে করলে হাজবেন্ড এবং ওয়াইফ একসাথে সংসার করবে, মা এবং বাবা ওই সংসারের মধ্যে, ওই বাসার মধ্যে থাকতে পারবে না। আমি এটা একদম মানি, এবং আমি মনে করি এটা অশালীন, আমিও মানি, অশালীন এবং অযৌক্তিক। তো আমি এই কথা প্রসঙ্গে একটা পডকাস্টে আমি এটা বলছিলাম যে আমি মনে করি এটা রাখা উচিত না। হে মহিলা যেইটা অস্থির হয়ে গেল, পারে আমাকে মারে, তুমি জানো যে বাবা মাকে না রাখলে কি অসুবিধাটা হইতে পারে, সে বাবা এটা ওইটা নানান কিছু। আমি বুঝে উঠতে পারতেছি না কিরে সমস্যা কোথায়। আমি একটু পরে জিজ্ঞেস করলাম, আচ্ছা আপু তোমার তো ভাই আছে একটা না? বলে হ্যাঁ। বললাম, তোমার ভাবি কি তোমার মাকে কোনোভাবে রাখতে চায় না? বলে হ্যাঁ, রাখতে তো চাই না, ব্লা 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 ব্লা। আচ্ছা, তোমার সাথে কি তোমার শ্বশুর শাশুড়ি থাকে? বলে না, তিনি থাকেন না, আমি অনেকবার বলছি, তারা পাশের রোডে আরেকটা বাসায় থাকে। আমি বুঝছি, তাহলে তো হইলই, তাহলে তো বুঝছি নিজের জায়গাটা ছেড়ে দিয়ে রাখছে, নিজের শ্বশুর শাশুড়ি রাখবে না, কিন্তু আরেকটা মেয়ের সাথে নিজের আব্বা আম্মাকে শ্বশুর শাশুড়ি রাখতেই হবে, তাই নাইলে সমাজ উদ্ধার হয়ে যাচ্ছে। আমাদের সোসাইটি প্রবলেম এটা ভাই, খুব এটা মানছি, খুব অসুবিধা, এটা মানছি। আপনার ভাবি যত খারাপ মহিলা দুনিয়ার, সবাই ভালো। হ্যাঁ, এ নিয়ে আমরা অনেক আজে এটা বেচাল পাই লাইছি, বাট আমরা খুব ভালো কিছু কথা বলছি। আমার ধারণা আপনারা যারা বুঝবেন তাদের কাজে লাগবে, চোখটা স্বচ্ছ হইতে আর একটু হেল্প করবে। এবং আপনার পেজ আর ফোন নাম্বারটা বলে দেন, এরপরে বাকি আলোচনা আবার অফিসে গিয়ে হবে। ওকে, আমার পেজের নাম হচ্ছে কায়ানাত, KAYANAT। কায়ানাত মানে হচ্ছে পৃথিবী, হ্যাঁ, ওয়ার্ল্ড। আর আমার সেল নাম্বার হচ্ছে 01714358285। শুধু প্রেমের জন্য ফোন দিয়ে নেই, কিন্তু বিয়ে হয়েছে, তার বাচ্চা কাচ্চা অনেক বড়, পিটাবে। ফোন দিয়ে কোনো লাভ নাই, কারণ ম্যানেজারের কাছে থাকবো। সেটাই, ম্যানেজারের কাছে ফোন থাকবে। আর এটা দোকানের লোকেশন, আমার শপের লোকেশনটা হচ্ছে মিরপুর 12, রমজান নেসা সুপার মার্কেট। এটা মিরপুর 12 নম্বর একদম সার্কেলের একটা খুব নাইস একটা লোকেশনে আছে মিরপুর। এটা হচ্ছে রমজান নেসা সুপার মার্কেটে একদম দোতলাতে গেলেই আমার কায়নাতকে পাবেন। অনেক সুন্দর একটা লোগো দেওয়া আছে, ব্ল্যাক অ্যান্ড গোল্ডেন হচ্ছে আমার থিম আর কি আমার শপের। আর শপের ইনসাইড হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। আমার মানে কি কি ধরনের জিনিস পাওয়া যায় এখানে? আমার ওখানে পাকিস্তানি প্রোডাক্ট, আমি যেহেতু পাকিস্তানি প্রোডাক্টের অনেক মানে বললামই যে কেন আপনাকে দেখেও পাকিস্তানি অনেকে এটা বলে, কিন্তু বাই দ্য ওয়ে আমি কিন্তু পিওর বাংলাদেশি। আমার বাবা মা কেউই পাকিস্তানি না, দাদা দাদি না কেউই না, পুরা পিওর বাংলাদেশি আর পুরো পাকিস্তানের হতে পারে, কিন্তু না সেরকম কিছু না, পিওর বাংলাদেশি, আমি পাকিস্তানি না। দাদি তো কনফার্ম পুরো পাকিস্তানের। কেন? হ্যাঁ, 71-এর তা হতে পারে, আমাদের দাদা দাদিরা সবাই পুরো পাকিস্তানি, সব ওই হিসেবে ধরলে আসলে সবাই তো এটাই। আর পাকিস্তানি প্রোডাক্ট থেকে আর আমার নিজের কিছু ইয়ে আছে, নিজে ডিজাইনের কিছু ড্রেস আছে, গাউন। তারপরে ডিজাইন কি আপনি নিজে শিখেছেন? জি, না আমি ডিজাইনিং এর উপরে আমি কোনো, আমার এমনিতে বাংলাতে আমি বাংলাতে আমি এমএ করা, আমার অনার্স এবং মাস্টার্স বোথ। আর ডিজাইনিংয়ের উপরে আমি কিছু করি নাই, কিন্তু কিছু কিছু জিনিস অটোমেটিক্যালি গড গিফটেড আমার মধ্যে কিছু আছে, যে আমি বুঝি যে কোনটার সাথে কোনটা করলে কি যায়, এবং মোটামুটি সবাই খুব পছন্দ করে। আর কোয়ালিটি নিয়ে আমি কোনো সময়ই স্যাক্রিফাইস করি না, আমি প্রফিটের দিকে খুব কম যাই, যে আমার প্রফিট লাগবে না, আমি মানুষের কাছে সংসার চালাতে হয় না, তার মানে এটা দিয়ে। হ্যাঁ, এটা একটা জিনিস আছে যে আমার কিন্তু আমার শোরুম দিয়ে কিন্তু আমার
পার্সোনাল খরচও আমি চালাই না। ভেরি গুড, তো ভেরি ব্যাড। মানে জামাই টাকা দিয়ে জনগণের উদ্দেশ্যে ব্যবসা করতেছে, ভালো। এই দেখছেন, আমি যে তখন চিল্লাচ্ছিলাম যে ঝামেলাটা আসছে, সব জায়গায় ঝামেলা। আচ্ছা যাই হোক, তারপর আমি একটা জিনিস যে আমি কন্টিনিউ কি ভালো জামাই। কি ভালো জামাই কি আমি বলি, আমি কন্টিনিউ কই করতেছেন আপনি? বাইরে টাইম দিতেছেন সারাদিন অযথা। আমি প্রোডাক্ট রোটেডলি আমি খুব অল্প কিছু, তাতে সংসারে তো লাভ হইতেছে না। সংসারে লাভ হচ্ছে না, বাট একটা সময় হয়তো বা হবে, হবে তো, হলেও হতে পারে। দুলাভাই আমি আপনার কষ্ট বুঝছি। না আরেকটা জিনিস আছে এখানে, আমার ইয়ে আছে না, আমার কি আছে? আমার সেলস গার্ল কাজ করে, তার বেতন দিচ্ছি আমি, এটা তো একটা হেল্প হচ্ছে। আমার সমাজ সেবা কারিগর হচ্ছে। আছে, হ্যাঁ হচ্ছে তো। মানে দুলাভাই আপনাকে খাওয়ায় পরে সমাজ সেবা করতে পাঠাইছে, ভালো ভালো বাবা, খুব ভালো। আরে বেচারা, তার মনের দুঃখ। একদিন কফির দাওয়াত থাকলো আপনার। আল্লাহ। সুন্দরী বউ পাইছে, কিছু কইতেও পারে না, সইতেও পারে না। হ্যাঁ তা ঠিক, উনি রাগ করতে পারে না একদমই। রাগ করলেই তো নারী নির্যাতন কেস হয়ে যাবে। ও ওকে আপা, থ্যাংক ইউ সো মাচ, ইট ওয়াজ জি। নাইস টক। আমি খুব আনন্দ পাইছি আপনার সাথে কথা বলে। জি ভাইয়া, থ্যাংক ইউ ভেরি মাচ যে আপনি আমাকে আপনার শোতে ডেকেছেন, মনে করেছেন যে আপা আসুক, এই জন্য আপনাকে অনেক অনেক থ্যাঙ্কস। আর আমি আপনার একজন বিগেস্ট ফ্যান অনেক আগে থেকেই। আমি তো বললামই, আমি যখন গাড়িতে বসতাম তখন আমি আপনাকে শুনতাম, বুঝতাম। আর একটা সময় যে আপনার সাথে আমি কখনো শো করবো, এটা আমি আসলে আনএক্সপেক্টেড। তো আমি আসলে রিয়েলি গ্রেটফুল যে Thank you. আপনার শোতে আমি আসতে পেরেছি, এবং আমার সাথে আপনার মানে আপনার সাথে আমি একটা খুব সুন্দর একটা সময় পাস করলাম, এটা আমার কাছে ভালো লাগছে। এবং আমি একমাত্র ব্র্যান্ড প্রমোটার যে টাকা দেয় না। থ্যাংক ইউ ভেরি মাচ। হ্যাঁ থ্যাংক ইউ, আল্লাহ জি। ব্লেস ইউ। কায়নাত জুটে সফলতা অর্জন করুন। জি, দোয়া করছি। এটাই সবচেয়ে, এটাই আমার কামনা যে আমার কায়নাতকে নিয়ে যেন আমি অনেক কিছু করতে পারি। অনেক ওই আবারই বলি যে মানে সমাজের জন্য কিছু যেন করতে পারি। ইনশাআল্লাহ। মেয়েদেরকে নিয়ে আমি কাজ করতে চাই, আমার কারিগরদের নিয়ে আমি কাজ করতে চাই, এটা যেন আমি আর বড় করতে পারি, আমি ওটা একটা চেষ্টা করছি। ইনশাআল্লাহ, আল্লাহ ব্লেস ইউ। জি থ্যাংক ইউ।